জয় গুরু। বন্ধুরা, যারা সমকামিতার এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারতেছেন না, আজকে তাদের জন্য এই ভিডিওটি হতে পারে নিজেকে বদলানোর ভিডিও। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে এমন কিছু মেসেজ আপনাদের দিতে যাচ্ছি, যে মেসেজগুলো বা তথ্যগুলো যদি আপনারা ঠিকমতো বুঝতে পারেন, তাহলে আপনারা পারবেন নিজেকে পরিবর্তন করতে, অর্থাৎ এই অন্ধকার জগৎ থেকে নিজেকে বের করে আনতে। যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা পারবেন। আজকে আমি এমন একটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে আয়না ধরে দেব, আয়না। সেই আয়নায় আপনারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবেন। আপনারা কি কি ভুল করেন, কি কি ভুলের মধ্যে আছেন, কেন বের হয়ে আসতে পারতেছেন না, সেই আয়নায় আজকে সবকিছু আপনারা দেখতে পারবেন। আর তখনই পারবেন নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে শুধরে নেওয়ার জন্য। আজকে ভোরবেলা অর্থাৎ ভোর 5টার সময় এক ভদ্রলোক আমার কাছে কল করেছে। কল করেই সে হাউমাউ করে কাঁদতেছে এবং আমাকে বলতেছে যে স্যার, আপনি কাউন্সেলিং আজকে আমাকে কখন করাবেন? আমি হতবাক তার কথা শুনে। আমি বললাম, এর আগে কি কখনো আপনি আমার সাথে কথা বলেছেন? পরে বলতেছে, হ্যাঁ স্যার, আমি 6 মাস আগে আপনার সাথে কথা বলেছিলাম, কিন্তু তখন আমি কাউন্সেলিং করিনি। আমি বললাম, আপনার সমস্যাটা কি সেটাই তো আমি জানি না। 6 মাস আগে কথা বলেছেন সেটা তো আমার খেয়াল নেই। আপনি বলুন যে আপনার সমস্যাটা কি, আপনি আপনার কান্না থামান। তারপরেও ছেলেটা অর্থাৎ ওই ভদ্রলোক কান্না থামাইতে পারতেছে না। একজন পুরুষ মানুষ কতটা কষ্ট পেলে, কতটা যন্ত্রণা বুকে থাকলে সে এইরকম হাউমাউ করে কাঁদতে পারে সেটা আমি জানি। কেননা আমি এরকম অনেক রোগী ফেস করি, আমি জানি কতটা কষ্ট জমা থাকলে একজন পুরুষের চোখ দিয়ে পানি বের হয়ে আসে। সেই ভদ্রলোককে আমি একটু শান্ত করে আমি বললাম যে আপনি আপনার সমস্যার কথাটা বলুন। হঠাৎ করে কেন আজকে ভোরবেলা আপনি আমাকে কল করতেছেন, আর কেনই বা আপনি আজকেই চাচ্ছেন কাউন্সেলিং কোর্সটা করার জন্য? পরে বলতেছে, স্যার এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনার কারণে আমি সারা রাত ঘুমাইতে পারিনি। আমি সকালবেলা যে দরজা খুলে বাহিরে লোকজনের মুখ দেখব বা বাহিরে বের হব, আমার সেই সাহসটা নেই। আমার কাছে মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে ফেলি। আমি বললাম, আপনার অপরাধটা কি, আপনি সেটা বলুন। পরে সেই ছেলেটা আমাকে বলতেছে যে স্যার, আমি ঢাকা শহরের যে কোনো একটা এরিয়াতে, আমি তার নাম বলবো না, আমি মেসে থাকি। তো আমার পাশের রুমে এক ভদ্রলোক 3 মাস আগে আসছে, অর্থাৎ নতুন আসছে। এই ভদ্রলোক অস্বাভাবিক রকমের সুন্দর, বয়স 50-র উপরে। ভদ্রলোককে না দেখলে আমি থাকতে পারি না। আমি বললাম, ওই ভদ্রলোক কি জানে যে আপনি তাকে এতটা পছন্দ করেন? পরে বলতেছে, না, সে কোনো কিছু জানে না, বরঞ্চ সে আমি কথা বললে বিরক্ত হয়। তারপর আমি বেহায়া টাইপের মতো বারবার তার কাছে যাই, তার রুমের সামনে গিয়ে দাঁড়াই থাকি। এমনকি ওই ভদ্রলোক কখন গোসল করলো, কখন সে বাহিরে গেল কি না, আমি সারাক্ষণ তার রুমের দিকে তাকাই থাকি। লোকটাকে আমার এতটাই ভালো লাগে। ওই ভদ্রলোক মাঝে মধ্যে দেখি তার ফ্যামিলির সাথে কথা বলে, অর্থাৎ তার স্ত্রীর সাথে কথা বলে। বিশ্বাস করেন স্যার, ওই সময়টায় আমি সহ্য করতে পারি না। আমি একা একা জ্বলে পড়ে ছারখার হয়ে যাই। কেন সে তার স্ত্রীর সাথে কথা বলবে? মানে তাকে আমি এতটাই পছন্দ করি। কিন্তু ওই ভদ্রলোক এগুলো কোনো কিছুই জানে না। তার কিন্তু যথেষ্ট মেয়েদের উপরে অর্থাৎ নারীর উপরে যথেষ্ট নেশা আছে। আমি তার কথাবার্তায় সবকিছুতে বুঝতে পারি। এমনকি আমাদের এখানে যে মহিলাটা কাজ করে, সেই মহিলার কাছে সে বারবার ঘুরঘুর করে, সেটাও আমি জানি। কিন্তু আমি ওই লোকটাকে চাই, অর্থাৎ এতটাই অ্যাগ্রেসিভ ওই লোকটার প্রতি আমি। গতকালকে ওই ভদ্রলোক দুপুরবেলা শুয়ে আছে তার নিজের রুমে, এবং একটু ব্যতিক্রমী ভাবে শুয়ে আছে। দেখতে মোটা সোটা, এমন ভাবে সে শুয়ে আছে তার লুঙ্গিটা একটু হাঁটুর উপরে। এই দৃশ্যটা দেখার পর আমার মাথা গরম হয়ে গেছে। ভদ্রলোক কিন্তু ঘুমায়নি, সে শুয়ে শুয়ে কার সাথে যেন কথা বলতেছিল। ওই দৃশ্যটা দেখার পর আমার কোনো কাজ নেই, তারপর ওনার রুমের সামনে দিয়ে আমি শুধু আসা যাওয়া করতেছিলাম, কোনো কাজ নেই। তারপরেও ভদ্রলোকের কথা বলা শেষ হয়ে গেছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমি হুট করেই ওনার কাছে গিয়ে, আর কিছু বলবো না, আমি ধরে ফেলেছি। সেই ভদ্রলোক শোয়া থেকে উঠে আমার কানের মধ্যে এমন
একটা থাপ্পড় মারছে স্যার, আমি ওনার বিছানা থেকে পড়ে গেছি নিচে। ওই ভদ্রলোক আমি নিচে পড়ে যাওয়ার পরেও আমার মাথার চুল ধরে টেনে আমাকে তুলে আবারও চড় মেরেছে। আমি কান্না করে ওনার পা জড়িয়ে ধরেছি যে আমি মাপ চাই আপনার কাছে, আমি আর কখন আপনাকে বিরক্ত করব না, এই ঘটনাটা আপনি কখনোই কারো কাছে প্রকাশ করবেন না। ওই ভদ্রলোক আমাকে চোখ টোক রাঙিয়ে বলতেছে একটু পরেই আমি এই বিল্ডিং এর ম্যানেজারের কাছে এই ঘটনা বলে দেব, এমনকি এখানে যারা লোকজন আছে তারা তো এখন কেউ নেই, তারা সন্ধ্যার পরে আসবে, তাদের কাছে আমি ঘটনা বলে দেব। আমি হাওমাও করে কাঁদতেছিলাম আর মাপ চাইতেছিলাম যে আপনি আমার জীবনটা নষ্ট করবেন না, আমি ভুল করে ফেলেছি। কিন্তু সেই ভদ্রলোক কিছুতেই আমার কথা শুনতে চাচ্ছিল না, কেননা ওই ভদ্রলোক এতটাই রেগে গেছে। রেগে যাওয়াটাই তো স্বাভাবিক। যারা এই বিষয়টা পছন্দ করে না তারা এই বিষয়টাকে কি ভালোভাবে নেবে বা নেওয়ার কথা, কিন্তু ভাগ্য ভালো ওই লোক কারো কাছে কোনো কিছু বলে নাই। আমি স্যার লজ্জায় ওই লোকের সামনে যাওয়া তো দূরের কথা, এখন আমার দরজা খুলে বাহিরে যেতে ভয় লাগতেছে। আর আমার কাছে এমন মনে হচ্ছে ওই লোক সম্ভবত কারো কাছে বলেও দিতে পারে। আমি এখন করবোটা কি? শুধু কি এই ঘটনা স্যার? এই রকম আবার প্রতিনিয়ত হচ্ছে। আমি রাত্রে ঘুমাইতে পারি না, ভোরবেলা বাসা থেকে বের হয়ে যাই, রাস্তায় হাঁটতে থাকি, কোথায় কাকে পাবো, কাকে ধরবো। রাস্তায় গেলে পর আমার মাথা খারাপ হয়ে যায়, যদি একজন পছন্দসই পুরুষ দেখি আমার মাথা খারাপ হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এমনকি আমার মহল্লায়ও কয়েকজন আছে যাদের সাথে আমি একটু অন্যরকম ভাবে কথা বলেছিলাম, একটু ইঙ্গিতে কথা বলেছিলাম, তারা বিষয়টা বুঝে ফেলেছে। তাদের সামনে দিয়ে যাইতে এখন স্যার আমার লজ্জা লাগে, আমার ভয় লাগে। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছি, 4 বছর হলো। প্রাইভেট চাকরি করি, 3 মাস করি, 4 মাস করি, আবার সেখানে ভালো লাগে না, আবার অন্য জায়গায় চেষ্টা করি। এরকম ভাবে চলতেছে। সরকারি চাকরির বয়সটা শুধু এইরকম আজে বাজে চিন্তা করতে করতে শেষ হয়ে গেছে। সেটার জন্য আমি খুব বেশি আগ্রহ দেখাইনি, কারণ আমার সারাক্ষণ মাথার মধ্যে এই জিনিসগুলো কাজ করত। আমি এমন একটা ছেলে, দেখতেও আমি যথেষ্ট স্মার্ট। এখন পর্যন্ত অনেক মেয়েরাই রাস্তায় আমার দিকে তাকাই থাকে, কিন্তু তাদের দিকে তো আমার কোনো আগ্রহ নেই। আমার লজ্জা নেই, শরম নেই, ব্যক্তিত্ব নেই, কোনো কিছু নেই। আমি ভিড়ের মধ্যে গিয়ে সেরে দাঁড়াই থাকি, একজন পুরুষকে হাত দেই। রাস্তায় যেখানে ওষুধ বিক্রি করে সেখানে গিয়ে আমি দাঁড়াই থাকি, কাজকর্ম সবকিছু ভুলে যাই। আমি সেখানে গিয়ে আরেকজন পছন্দসই পুরুষকে আমি টাচ করে ফেলি, সেখানেও আমাকে যথেষ্ট অপমান হতে হয়। অনেকেই আমাকে মারতে চেয়েছে স্যার। আমি এই লজ্জার কথা কাকে বলবো, কিন্তু আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমি চেষ্টা করতেছিলাম এখান থেকে বের হয়ে আসবো, কিন্তু স্যার পারতেছিলাম না। আপনি আমাকে আজকে কাউন্সেলিং করাবেন, আজকে। আমি এই লজ্জা থেকে মুক্তি পেতে চাই, আমি এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে চাই। কেমন হলো? এটা কি শুধু এই ভদ্রলোকের কথা? যারা ভিডিওটি দেখতেছেন তাদের ঘটনা না এগুলো? আপনাদের সামনে আয়না ধরিয়ে দিয়েছি, আয়নায় নিজেকে দেখেন, দেখেন তো কেমন লাগতেছে আপনাদের। কোথায় আপনাদের ব্যক্তিত্ব? কোথায় আপনাদের অহংকার? আপনাদের ব্যক্তিত্ব আছে, পারতেছেন ব্যক্তিত্ব টিকিয়ে রাখার জন্য? অনেকদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম, যারা সমকামী, বিশেষ করে যারা প্যাসিভ সমকামী, তারা কিন্তু বেহায়া টাইপের। যারা বিষয়টা বুঝে না, পছন্দ করে না, তাদেরকে এরা খুব বেশি বিরক্ত করার চেষ্টা করে। করেন না আপনারা? করেন, নিজে থেকে স্বীকার করেন যে হ্যাঁ করেন। কেন এরকম হচ্ছে আপনাদের জানতে ইচ্ছে করে না? এবার আসি সাইকোলজিক্যাল সূত্র, কেন আসলে এরকম হয়, কেন আপনারা এতটা অ্যাগ্রেসিভ হয়ে পড়েন। এখানে দুটো হরমোন কাজ করে, একটা হলো ডোপামিন হরমোন, আর একটা হলো এস্ট্রোজেন হরমোন, অর্থাৎ যে হরমোনটা মেয়েদের মধ্যে বেশি থাকে। ডোপামিন হরমোন অর্থাৎ অতিরিক্ত কামুক উত্তেজনা বা অতিরিক্ত কামুক চিন্তা থেকে নিজেকে কন্ট্রোল করা যায় না, ওটাও হরমোনের কারণে। এই হরমোনের সমস্যাটা, এটাও কিন্তু আরেক ধরনের মানসিক সমস্যা, এটাকে বলা হয় সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার বা বাইপোলার ডিসঅর্ডার। এখন কথা হলো সমাধান কি করে করবেন? ওষুধ খেয়ে তাবিজ গলায় ঝুলিয়ে মনকে কন্ট্রোল করতে পারবেন? মনের কোনো ওষুধ আছে? না, মনের কোনো ওষুধ নেই। তাহলে এর সমাধান হবে না। 100% এর সমাধান হবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে।
উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও লাগবে না, শুধুমাত্র কথার মাধ্যমে মনের পরিবর্তন করে দিতে হবে। এই যে যারা এই সমস্যায় আছেন, তাদের ভেতরে সুপ্ত অবস্থায় একজন নারী বাস করে, সেই নারীটাকে কথার মাধ্যমে দমিয়ে দিতে হবে। ভেতরে সুপ্ত অবস্থায় যে পৌরুষত্ব আছে, সেই পৌরুষত্বটাকে জাগিয়ে দিতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে। এই যে যারা এই সমস্যায় আছেন, তাদের যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন। তবে হ্যাঁ, মন থেকে চাইতে হবে। এই যে ভদ্রলোক কল করে আমার কাছে কান্নাকাটি করলো, সে এখন পারবে এখান থেকে বের হয়ে আসার জন্য, কেননা তার একটা ঘৃণা জন্মে গেছে এই বিষয়টার উপরে, সেই জন্য সে পারবে। ওই যে কে এখান থেকে বের হয়ে আসলো কি আসলো না, আমাকে প্রমাণ দেখান, ওই চিন্তা করে বা ওই রকম নেতিবাচক চিন্তা করে কখনোই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনার মধ্যে এরকম একটা বিশ্বাস থাকতে হবে যে কে বের হয়ে আসছে বা না আসছে সেটা আমার দেখার বিষয় না, আমি এখান থেকে বের হয়ে আসব, আমি নিজেকে পরিবর্তন করব। তাহলেই শুধু পারবেন, তা না হলে কিন্তু পারবেন না।